হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতানি যুগের স্থাপত্য শিল্পকলা পার্ট 2 নিয়ে। ঠিক আছে, তো এর আগে ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আগের ক্লাসে আমরা কুতুবউদ্দিন আইবেক পর্যন্ত আলোচনা করেছিলাম। ঠিক আছে, যে সুলতানি যুগের স্থাপত্য শিল্পকলায় কুতুবউদ্দিন আইবেকের অবদান। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইলতুৎমিশ সম্পর্কে। ঠিক আছে, তো তিনি ছিলেন দাস বংশের একজন সুলতান। ঠিক আছে, তো ইলতুৎমিশ সম্পর্কে বলা যায় যে কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে কি হয়েছে, সুলতানি বা দিল্লির সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, এবং 1210 সালে তার হয়েছে যে মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, তো তিনি যে কাজগুলো শুরু করেছিলেন, অর্থাৎ তিনি যে স্থাপত্য নির্মাণ কলা শুরু করেছিলেন বা স্থাপত্য কার্য শুরু করেছিলেন সেগুলি অসমাপ্ত রেখে তিনি কিন্তু মারা যান। কে? কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, তো সেই সমস্ত কাজকর্মগুলিকে সম্পন্ন করেন কে? ইলতুৎমিশ। ঠিক আছে, তো দেখো, সেহেতু বলা হয়েছে যে তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। এছাড়া সুলতান গনি ভারতের প্রথম ইসলামী সমাধি এবং নিজের সমাধি নির্মাণ করেছেন। ঠিক আছে, তো কুতুবউদ্দিনের যে বিভিন্ন স্থাপত্য শিল্পকলাগুলি ছিল বা স্থাপত্যগুলি ছিল, যেমন কুতুব মিনার, ঠিক আছে, সেইগুলির কাজ সম্পন্ন করেন কে? ইলতুৎমিশ। ঠিক আছে, যেমন কুতুবউদ্দিন আইবেক প্রথম তলাটি নির্মাণ করেছিলেন। তোমরা এখানে কুতুব মিনারের ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটি হলো কুতুব মিনার। তো তিনি প্রথম তলাটিকে নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবেক, এবং ওপরের যে তিনটি হচ্ছে যে রয়েছে তলা, সেইগুলিকে নির্মাণ করেছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক আবার এগুলির হচ্ছে যে সংস্কার সাধন করেছিলেন এবং শেষ তলাটি তিনি বানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে কুতুব মিনারের যে শেষ কাজ কে করেছিলেন? ইলতুৎমিশ। ঠিক আছে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেকের কাজগুলোকে কে সম্পন্ন করেছিলেন? ইলতুৎমিশ। সেহেতু তিনি নিজের সমাধি নির্মাণ করেছিলেন, এছাড়া কুতুবউদ্দিন আইবেকের বিভিন্ন স্থাপত্যগুলির নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। ঠিক আছে, তো এই গেল দাস বংশ সম্পর্কে, অর্থাৎ দিল্লির সুলতানি বা বলা যায় যে সুলতানি স্থাপত্য শিল্পকলায় দাস বংশের অবদান। এবারে আমরা খলজি বংশের অবদান সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, খলজি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো তার অবদান সম্পর্কে বলা যায় যে তিনি কি কি নির্মাণ করেছিলেন। তো এক্ষেত্রে বলা যায় যে তিনি কি করেছিলেন? আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো দেখো, বলা হয়েছে যে কুতুব মিনারের চত্বরে কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে এটি নির্মাণ করেছেন। ঠিক আছে, কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেছিলেন? আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কুতুবউদ্দিন আইবেক। কুতুব মিনারের পাশে কুয়াতুল ইসলাম মসজিদ কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো এই কুয়াতুল ইসলাম মসজিদের প্রবেশদ্বার হিসেবে আলাই দরওয়াজাকে নির্মাণ করেছিলেন। এই যে আলাই দরওয়াজা তোমরা দেখতে পাচ্ছ, আলাই দরওয়াজার ছবি, এটিকে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো আলাউদ্দিন খলজি এই আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। তো এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছি খিলান সম্পর্কে। এই যে এটা হলো খিলান পদ্ধতি, এবং তোমরা এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরের অংশটা গোল, সেটাকে কি বলা হয়? গম্বুজ বলা হয়। ঠিক আছে, তো এই আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। এটি তার স্থাপত্য শিল্পকলার অন্যতম নিদর্শন। দেখো, এরপরে বলা হয়েছে যে এটি ভারতের প্রথম স্থাপত্য যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক খিলান ও গম্বুজ তৈরি করা হয়েছিল। এতে লাল বেলে পাথর ও সাদা মার্বেলের চমৎকার কাজ আছে। অর্থাৎ এটি তিনি কি দিয়ে নির্মাণ করেছিলেন? লাল বেলে পাথর এবং হচ্ছে যে সাদা মার্বেল দিয়ে নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এবং খিলান ও গম্বুজ পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে একদম সঠিকভাবে নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, এই যে এই খিলানের ওপরে কিন্তু
বৃহৎ বা বলা যায় যে ভারী ভারী গম্বুজ রাখা সম্ভব, যার জন্য এই খিলান আর কি গম্বুজ পদ্ধতি হচ্ছে যে জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক আছে, সুলতানি যুগে। তো এই গেল আলাউদ্দিন খলজির হচ্ছে যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিদর্শন স্থাপত্য শিল্পকলায়। তারপরে দেখো এছাড়া তিনি কি নির্মাণ করেছিলেন, সিরি ফোর্ট বা সিরি শহর নির্মাণ করেছিলেন, ঠিক আছে, আলাউদ্দিন খলজি। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে মঙ্গল আক্রমণ থেকে দিল্লিকে রক্ষা করার জন্য তিনি সিরি নামক একটি নতুন শহর ও দুর্গ গড়ে তোলেন, ঠিক আছে। দিল্লির কিছুটা বাইরে তিনি এই সিরি শহর নির্মাণ করেছিলেন ঘন ঘন যে মঙ্গল আক্রমণ হতো সেই মঙ্গল আক্রমণ থেকে নিরাপত্তার জন্য। তো আলাউদ্দিন খলজির শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প কি কি, আলাই দরওয়াজা এবং এই সিরি দুর্গ, ঠিক আছে। এই গেল খলজি বংশ সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব তুগলক বংশ সম্পর্কে, ঠিক আছে, অর্থাৎ তুগলক বংশের অবদান। তো তুগলক বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা কারা কারা, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক এবং কি ফিরোজ শাহ তুগলক। তো এবারে আমরা একে একে তাদের অবদান নিয়ে আলোচনা করব বা তাদের নির্মিত বিভিন্ন স্থাপত্যগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে বলা হয়েছে যে গিয়াসউদ্দিন তুগলক 1321 খ্রিস্টাব্দে দিল্লির তৃতীয় শহর হিসেবে তুগলকাবাদ নির্মাণ করেছিলেন। তুগলকাবাদ শহর এই শহর কেন বলা হয়, এই শহরে জনগণের বা বলা যায় যে সুলতানের থাকার জায়গা থাকবে, মসজিদ থাকবে, ঠিক আছে, এখানে বিভিন্ন কিছু হচ্ছে যে স্থাপত্য থাকে, বিভিন্ন কিছু স্থাপত্যের সমন্বয়ে একটি শহর নির্মাণ করা হতো, ঠিক আছে। তো এই যে তুগলকাবাদ শহর এটি কে নির্মাণ করেছিল, গিয়াসউদ্দিন তুগলক। কবে, 1321 খ্রিস্টাব্দে। এই শহরের কিন্তু যে ধ্বংসাবশেষ বলা যায় আজও পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে তিনি এই তুগলকাবাদ শহর কেন নির্মাণ করেছেন। তো তিনি বলেছেন যে এটি মূলত একটি বিশাল সামরিক দুর্গ শহর হিসেবে তৈরি করা হয়েছিল, মঙ্গল আক্রমণের হাত থেকে দিল্লিকে রক্ষা করার জন্য ছিল এর প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। অর্থাৎ মঙ্গল আক্রমণ থেকে রক্ষার জন্য গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ শহর নির্মাণ করেছেন, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব মোহাম্মদ বিন তুগলকের অবদান নিয়ে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের একজন অন্যতম শ্রেষ্ঠ রাজাই বলা যায়, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে মোহাম্মদ বিন তুগলক দিল্লি ও ভারতের ইতিহাসে তার খামখেয়ালি সিদ্ধান্তের জন্য পরিচিত হলেও শিল্পে তার কিন্তু অবদান ছিল, ঠিক আছে। তাকে খামখেয়ালি রাজা বা পাগলা রাজা বলা হয়। কেন বলা হয় এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। তো মোহাম্মদ বিন তুগলকেরও কিন্তু যথেষ্ট অবদান ছিল, যেমন তার স্থাপত্য শিল্পকলার অন্যতম নিদর্শন হলো কি জাহানপনাহ শহর, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে তিনি দিল্লির প্রথম দুটি শহর কিলারি পন্নাহ এবং কি সিরিকে যুক্ত করে একটি বিশাল প্রাচীর ঘেরা শহর তৈরি করেন, যার নাম তিনি কি দেন, জাহানপনাহ শহর, ঠিক আছে। তো সিরি শহরকে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি, এছাড়া কি কিলারি পনাহ, এই দুটি শহরকে যুক্ত করে তিনি যে শহর নির্মাণ করেছিলেন তার নাম কি দেন, জাহানপনাহ শহর, ঠিক আছে। এছাড়া বলা হয়েছে যে তুগলকাবাদের ঠিক পাশে তিনি নিজের জন্য একটি শক্তিশালী দুর্গ হিসেবে তৈরি করেছিলেন কি আদিলাবাদ দুর্গ। এই আদিলাবাদ দুর্গ হলো মোহাম্মদ বিন তুগলকের স্থাপত্য শিল্পকলার চরম নিদর্শন বা এক গুরুত্বপূর্ণ নিদর্শন, ঠিক আছে, আদিলাবাদ দুর্গ। তো মোহাম্মদ বিন তুগলক কি কি নির্মাণ করেছিলেন, জাহানপনাহ শহর, শহর মানে তোমরা জানো সেখানে কি থাকবে, সুলতানের থাকার জায়গা থাকবে, জনগণের কিছু জনগণের, ঠিক আছে, এছাড়া মসজিদ থাকবে, বিভিন্ন কিছু ব্যবস্থা থাকবে, ঠিক আছে। সেই বিশাল এলাকা জুড়ে এই শহর কিন্তু নির্মাণ করা হতো, ঠিক আছে। তো বিভিন্ন সুলতান বিভিন্ন শহর নির্মাণ করেছিল। তো মোহাম্মদ বিন তুগলক কি নির্মাণ করেছিলেন, জাহানপনাহ শহর, এছাড়া আদিলাবাদ দুর্গ নিজের থাকার জন্য, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব ফিরোজ শাহ তুগলক নিয়ে, তুগলক বংশের অন্যতম একজন রাজা, ঠিক আছে। তো দেখো ফিরোজ শাহ তুগলক সম্পর্কে বলা হয়েছে যে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় 300টি নতুন শহর নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এর মধ্যে ফিরোজাবাদ দিল্লির পঞ্চম শহর, এছাড়া জৌনপুর, হিসার, ফতেহাবাদ এবং কি ফিরোজপুর সবচেয়ে বিখ্যাত। তো তিনি বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহর নির্মাণ করেছিলেন, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তার শহর হলো বিশেষত এই ফিরোজাবাদ। তার নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল কি ফিরোজাবাদ শহর, ঠিক আছে। এটি হলো তার স্থাপত্য শিল্পকলার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এছাড়াও তিনি জৌনপুর, হিসার এবং ফতেহাবাদ জেলায় বলা যায় যে ফিরোজপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে যে শহর নির্মাণ করেছিলেন কে, ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। তো ফিরোজ শাহ তুগলকের অবদান সম্পর্কে আরো বলা হয়েছে যে তিনি কেবল দুর্গ নয়, জনগণের সুবিধার জন্য প্রচুর মাদ্রাসা, সরাইখানা এবং কি
যমুনা নদীর জল আনার জন্য বিশাল হচ্ছে যে খাল খনন করেন, ঠিক আছে। এছাড়া তিনি তার পূর্বসূরি সুলতানদের তৈরি স্থাপত্য যেমন কুতুব মিনার ও কুয়াতুল ইসলাম মসজিদ, ঠিক আছে, মেরামত করিয়েছিলেন এবং কুতুব মিনারের উপরের তলা বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হলে তিনি তা মার্বেল পাথর দিয়ে কি করে সংস্কারও করেন। তো ফিরোজ শাহ তুগলক এমন একজন সুলতান যিনি সর্বাপেক্ষা বেশি শহর নির্মাণ করেছিলেন, ঠিক আছে। সে তার মধ্যে কিছু কিছু শহরের নামই আমরা জানতে পারি। তো তার নির্মিত শহরের মধ্যে হচ্ছে যে বিখ্যাত হলো ফিরোজাবাদ, ঠিক আছে। এছাড়াও তিনি আরো শহর নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি যেহেতু জনকল্যাণমূলক শাসক ছিলেন, এটাও আমরা আলোচনা করেছি, তো সেহেতু তিনি কিন্তু বিভিন্ন বলা যায় যে একাধিক খাল খনন করেছেন, এছাড়া মাদ্রাসা নির্মাণ করেছেন, সরাইখানা নির্মাণ করেছেন, ঠিক আছে। তো তিনি বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেছেন। এর পাশাপাশি তিনি তার পূর্বসূরি রাজাদের যে স্থাপত্য সেগুলোকে আকর্ষণ করে রাখার জন্য সেগুলির সংস্কার সাধনও করেছিলেন। যেমন তিনি কুতুব মিনারের কি করেছিলেন, মেরামত করেছিলেন বা সংস্কার করেছিলেন, ঠিক আছে। এছাড়া কুয়াতুল ইসলাম মসজিদেরও কি করেছিলেন, মেরামত করেছিলেন। তো এটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে মানে কুতুব মিনারের কাজ সম্পন্ন করেছিলেন কে, ফিরোজ শাহ তুগলক। তিনি পঞ্চম যে তলা সেই পঞ্চম তলা নির্মাণ করেছিলেন এবং কুতুব মিনারের যে ক্ষতি হয়েছিল তার কিন্তু সংস্কার সাধনও করেছিলেন। তো স্টুডেন্টস এই গেল সুলতানি যুগের কিছু শাসকদের অবদান, বিশেষত খলজি বংশ আর তুঘলক বংশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। এর পরের ক্লাসে আমরা সদি ও লোদিদের হচ্ছে যে অবদান নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।